হ্যালো, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমরা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটার সেকেন্ড অ্যান্ড থার্ড হ্যাবিটটা নিয়ে আলোচনা করব। এই দুইটা নিয়ে আজকে আমাদের সাথে আছে জহির ভাই ডেনমার্ক থেকে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আমরা আজকে হ্যাবিট নাম্বার 2 থেকে শুরু করি। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। এটা নিয়ে আপনার প্রথমে যদি কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা। হ্যাঁ, এটা আমি তাহলে একটু স্লাইড শেয়ার করি, হ্যাঁ? আচ্ছা। উম, স্লাইডটা কি দিয়েছেন নাকি? আমি এটা ক্লিক হ্যাঁ, করতেছি হ্যাঁ, বাট আচ্ছা হয়েছে। প্লেন হ্যাঁ। প্লেন দেখি আচ্ছা, তাহলে শুরু করি। প্লেন দেখতেছি না। ওকে। এখন বিগিন দেখা উইথ দ্য যাচ্ছে? এন্ড ইন মাইন্ড। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই স্লাইডটার মানে এই হ্যাবিটটার যেই মূল তথ্যটা বা এটা মেসেজটা সেটা হচ্ছে যে আহ, সবকিছুই মানে সবকিছুটাকে আমি জীবনে কি অ্যাচিভ করতে চাই বা না চাই সেগুলোর একটা ভিজুয়ালাইজেশন দরকার। হ্যাঁ, আচ্ছা। সো এই ভিজুয়ালাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট। এখানে যদি আমি হ্যাবিটটা বলি যে মানে লেখক এখানে একটা জায়গায় লিখছেন যে আমরা যে কোনো জিনিসই অ্যাচিভ করি মানে যে অ্যাচিভমেন্টগুলো হয় সেটা দুইটা ভাগে হয়। ফার্স্ট হুম, হচ্ছে আমরা ওটার ভিজুয়ালাইজেশনের থ্রুতে মানে আমরা মেন্টালি সেটাকে অ্যাচিভ করি। মানে আমি কি অ্যাচিভ আচ্ছা। করতে চাই সেই জিনিসটা আমি আগে দেখি, কল্পনা করি। আর সেকেন্ডটা হইতেছে ওইটা রিয়েলিটিতে আমার চলে আসে, মানে সেটাকে আমি পরে বাস্তবায়ন করি। তো বাস্তবায়ন করার আগে ওই ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এইটা আচ্ছা। আবার হ্যাবিট ওয়ানের সাথে কানেক্টেড আছে কিছুটা। হ্যাবিট ওয়ানে যেরকম প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা বলছে, সো হুম, আমি যদি প্রোঅ্যাক্টিভ হই আসলে প্রোঅ্যাক্টিভ হয়ে অ্যাচিভটা করব কি সেটা জানা হুম, দরকার। আমি আমার যখন ভিজুয়ালাইজেশনটা মাথায় থাকবে সেটার সাথে প্রোঅ্যাক্টিভটা আসবে, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডটা বিল্ড করব। হ্যাঁ, এবং সাথে এটা হুম। ৩ নাম্বারটাও কানেক্টেড। ৩ নাম্বারটা তো একটু পরে আমরা ইন ডিটেইলে যাব। যেটা হচ্ছে মানে পুট থিংস পুট ফার্স্ট, ফার্স্ট মানে থিং যে ফার্স্ট। কাজটা হ্যাঁ, এই যে কাজটা আমার বেশি ইম্পোর্টেন্ট সেটা সেটা আমি আগে করেন। আগে রাখবো। ঠিক আছে? হুম, সেটা তো আহ, তো এখন কথা হচ্ছে যে যে আমি কি অ্যাচিভ করতে চাই সেটা আগে আমার জানা দরকার, এবং এটার জন্য একটা এক্সারসাইজ দিছে এই বইতে। সেটা আমার খুব ভালো লাগছে। তো এক্সারসাইজটা হইতেছে সাপোজ ওরা বলতেছে যে তুমি ধরো যখন মারা যাবা তো তোমার মানুষ ফিউনারেলে আসছে, ফিউনারেলে এসে তোমার ব্যাপারে কেউ কিছু মন্তব্য তো পেশ করে স্বাভাবিক। অনেকে হ্যাঁ, সাধারণ মানুষ হইলেও মানে কোনো হয়তো বা আয়োজন হয় না, তারপরেও সবাই সবাইকে মন্তব্য করে। আর বাট আমরা যদি টেলিভিশনে কোনো নাটক সিনেমা দেখি, দেখা যায় অনেক কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনরা এসে মানে একটা স্পিচ দেয় ছোটখাটো। ওইটা হয়তো বা আমাদের কালচারে নাই, বাট স্টিল মানুষ মন্তব্য ঠিকই করে। ওই হ্যাঁ। মন্তব্যগুলোর আচ্ছা ভাই, সময় একটা মিনিট যদি আপনার স্ক্রিনটা মানে প্রেজেন্ট মোড এটা দিতেন তাহলে বড় করে আসতো। অর্ধেক আসছে আর কি উম, স্ক্রিনটা। আমি এটা বুঝতেছি না ঠিক এটা কেমনে করে প্রেজেন্ট মোড। হয়তো প্রেজেন্ট মোডটা আপনার এই যে এই একটা ও আচ্ছা, গোল আমি আমার চিহ্ন আছে না, আমার ওইদিকে দেখতে পারেন। ও হ্যাঁ, আচ্ছা, আমার প্রেজেন্ট মোড। হ্যাঁ, হ্যাঁ। ও ওকে আপনার ওকে, মানে এটা এখন ঠিক আছে। প্রেজেন্ট মোড বলতে এই যে এইখানের যে এটা মানে ফুল স্ক্রিন আসলে ভালো হইতো। এটা কি মানে আনা যায় কোথাও আমি তো মানে কিছু করার মাধ্যমে? মানে এই যে আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা আছে সেখানে আমি প্রেজেন্ট মোড হ্যাঁ। দিলাম। ও আচ্ছা, ওই যে আপনার এই হ্যাঁ, দিকে দেখেন, একবার উপরের দিকে। এখন কি ঠিক এই আছে যে নাকি? না, এখনো তো ফুল স্ক্রিন আসেনি। আপনার আচ্ছা, মাউসের একবারে উপরের দিকে নেন। হ্যাঁ নিলাম। ওই যে আরেকটু উপরে উপরে দেখেন একটা টিভির মতো আছে সাইন। এই যে এটা। একবারে উপরে, একবার না, এটার উপরে আপনার ছবির রোটা আছে না, ওই রো এর দিকে যান, বামে যান এখন। ও আচ্ছা, এটা। এখন এই যে হ্যাঁ, এটা দিয়ে দেখেন। ওকে। এটার নামটা আমার সঠিক মনে নাই, প্রেজেন্ট মোড এরকম আমি এগুলো হ্যাঁ স্লাইড হ্যাঁ হ্যাঁ, দেখতেছি ঠিক হয়তো। আছে। এখন কি হয়েছে? এখনো তো আসলো না। এখন জাস্ট আমি ওটার দেখতেছি সাথে মানে আমি এটাই করছিলাম। বড়। আচ্ছা, সমস্যা নাই, আমাদের তাহলে এটা এটা থেকেই করি যেহেতু অপশনটা পাইতেছি না। ওকে,
এভাবে করি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তো যে কথাটা বলতেছিলাম যে হুম, এখানে একটা এক্সারসাইজ আছে, এই হ্যাঁ, মানে এক্সারসাইজটা ফিউনারেলের কথাটা বলতেছিলেন যে হ্যাঁ একজনের funeral, মৃত্যুর সময় একজন মানে ভালো মানে সে আমি কিরকম ছিল এই কথাটা বলে। হ্যাঁ, তো আমি একজন ব্যক্তি হিসেবে নিজেকে কিরকম দেখতে চাই? হ্যাঁ, মানে এটা তো হ্যাঁ, আসলে এন্ড, মানে একদম ভিজুয়ালাইজেশন এর একদম লাস্ট মোমেন্ট আরকি। সো হ্যাঁ, আ আমি জাস্ট বইতে লিখা আছে কিন্তু যে আপনারা একদম করবেন আগামী ০.৫ ঘন্টা বা কিছু একটা সময়, কিছু নেক্সট ফিউ পেজ পড়ার সময় একদম আনইন্টারাপ্টেড হ্যাঁ, থাকার চেষ্টা করবেন এবং ভিজুয়ালাইজ করার চেষ্টা হ্যাঁ, করবেন। সো আমি প্র্যাকটিস করছিলাম। সো আচ্ছা, ওইখানে যেরকম ৪ টা স্পিকারের কথা বলছে যে একজন হচ্ছে যে তোমার ফ্যামিলি মেম্বার্স থেকে, একজন হচ্ছে আ ফ্রেন্ডস এর কাছ থেকে, একটা প্রফেশনাল লাইফ থেকে, আরেকটা হচ্ছে রিলিজিয়াস পার্সপেক্টিভ। এই ৪ টা মানুষ ৪ টা আচ্ছা, জায়গা থেকে তুমি ৪ টা মানুষ সিলেক্ট করো। আর ৪ টা মানুষের সিলেক্ট করার থেকে তুমি এক্সপেক্ট কি শুনতে চাও? আচ্ছা, বা তারা তোমার ব্যাপারে কি অ্যাসেসমেন্ট করুক সেটা সেটা কি মানে সেটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। আর তোমার আচ্ছা, লাইফটাকে তুমি ঠিক ওইভাবে যদি আ ওইটাকে ঐরকম একটা স্টেটমেন্ট, ভালো একটা স্টেটমেন্ট পাওয়ার জন্য তোমার লাইফটাকে যদি ওইভাবে চালাও, এটা একটা ওয়ে হইতে পারে। ঠিক আছে? হ্যাঁ, সো আমি কিছুটা কাজ করছিলাম। যেমন আফনান হচ্ছে আমার ছেলের নাম। হ্যাঁ? হ্যাঁ, তো আমি তার কাছ থেকে শুনতে চেয়েছিলাম, তো ভাবলাম যে আসলে আমি কি তাকে মানে ভালো একটা বাচ্চা হিসেবে brought up করতে পারছি কিনা? হ্যাঁ? আমি আমার ফ্যামিলি হ্যাঁ, মেম্বার্স কে খুব মানে ঠিকঠাক মতো ট্রিট করতে পারছি কিনা? এবং তাকে বা আমার সন্তানদেরকে লাইফের যে ক্রুশাল অ্যাসপেক্টস গুলা সেগুলো ঠিকঠাক শিখাইতে পারছি কিনা? আমার কাছে মনে হয়েছে যে অ্যা এই কয়েকটা জিনিস খুব ইম্পোর্টেন্ট। এবং সে যদি হ্যাঁ, এখানে বলে, "হ্যাঁ, আমার বাবা আমাকে লাইফের ক্রুশাল অ্যাসপেক্টস গুলা শিখাইছে। আমাকে ভালোভাবে হুম, brought up করছে।" তাহলে মনে হবে যে আমার ছেলের কাছে লাইক আমি এজ এ সাকসেসফুল মানুষ। হ্যাঁ, তারপরে ফ্রেন্ডস হিসাবে আমি তোমার নামটা রাখছি। আ আমার আরো অনেক আচ্ছা, থ্যাংক ফ্রেন্ডস ইউ। আছে। তো হ্যাঁ, হয়তোবা আমি বলব, "হ্যাঁ, তুমি একটা ফেয়ার অ্যাসেসমেন্ট দাও মি অ্যাজ এ পারসন অ্যান্ড এ কম্প্যানিয়ন।" হ্যাঁ? আর মানে এই কথাটা কি আমার থেকে শুনতে চান আপনার মৃত্যুর সময়? সেটাই তো? হ্যাঁ, আমি একজন হ্যাঁ, কম্প্যানিয়ন হিসেবে অ্যা হুম, মানে কিরকম ছিলাম। ঠিক আছে? না, হ্যাঁ, এখানে আসলে আরো কাজ করার ব্যাপার আছে। কারণ আমি তো একটা স্টেটে গেছি। এখন যদি স্পেসিফিক ভাবে এই স্টেটমেন্টটা চাই। ফর ইনস্ট্যান্স অ্যা কম্প্যানিয়ন হিসেবে আমি একজন সৎ মানুষ বললে হয়তো আরো ভালো হইতো। তাইলে আমি সততাটা কি হইতো? আমি সত্য মানুষ বা আমি হ্যাঁ, ফানি মানুষ। আমি যদি এইরকম একটা টার্ম দিয়ে দিতাম, হ্যাঁ? তো কাজ করার সময় হ্যাঁ, যারা হয়তো এই বইটা নিয়ে পড়বে তারা এই কাজগুলা করতে পারে। একজন মানুষ হ্যাঁ, রাখবে এবং তার কাছ থেকে কি অ্যাসেসমেন্টটা চায়। ওইটা কিন্তু তার দৈনন্দিন জীবনের অ্যাকশনটাকে প্রভাবিত করবে। ঠিক আছে? হ্যাঁ। সো আমি জাস্ট এটা শো করার জন্য, কারণ অত ডিপলি করতে মানে পারিনি। এটা অনেক উদাহরণের ভিতরে একটা উদাহরণ। যদি এটাও হয় তাইলেও আমার হবে। মানে এই কারণে আপনি আরকি লিখছেন। এক্সাক্টলি, হ্যাঁ। সো হুম। এই তাহলে একটু দ্রুত মানে এটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আরেকটু শেষ। বলতে পারেন। হ্যাঁ। না তো আরো এখন যদি বলার থাকে বলতে পারেন, সমস্যা নেই। না, এখানে একটা উদাহরণ দিতে স্লাইড তো আছে। চাইতেছি আমি। হ্যাঁ, আমি হ্যাঁ, একটা উদাহরণ দিতে চাই যে কেমনে ওই যে ভিজুয়ালাইজেশন আর রিয়ালিটির জিনিসটা কি? সাপোজ আমি আমার একটা হ্যাঁ, ভিজুয়ালাইজেশন ছিল। আমি অ্যা এই বাইরে পড়াশোনা করব। ঠিক আছে? হ্যাঁ, তো আ তো এখন আমি বাইরে আসছি, পড়াশোনা করতেছি। বাট এই জিনিসটা কিন্তু আমার মাথায় আগে ভিজুয়ালাইজ করছিলাম আমি। হ্যাঁ, আগে আমি চিন্তা করছিলাম আমি বাইরে যাবো, পড়াশোনা করব। হয়তো বাইরে পড়াশোনার স্টাইলটা ডিফারেন্ট। ওইটা আমি দেখতে চাই, ফিল করতে চাই। ওখান থেকে আরো ভালো কিছু অ্যাচিভ করতে চাই। তো ওইটা এখন কিন্তু রিয়ালিটি হইছে। সো এখন আমার হ্যাঁ, আরেকটা ভিজুয়ালাইজেশন আছে রিলেটেড টু স্টাডি। যেমন আমার ইচ্ছা আছে এখন আমি পিএইচডি করব। হুম, সো ওইটা আমার ভিজুয়ালাইজেশন আছে। বাট ওটার জন্য কিন্তু আমার এখন কাজ করতে হচ্ছে। বা আমার হ্যাঁ, দৈনন্দিন লাইফে ওই জিনিসগুলো নিয়ে আসতে হচ্ছে। সেটা আবার নাম্বার 3 তে গিয়ে আ আ এই মানে কাজ করবে। নাম্বার 3 তে বলা আছে যে আমি যে কাজগুলো অ্যাচিভ করতে চাই সেটাকে ইম্পোর্টেন্ট মানে কিভাবে দিব? কোনটা আর্জেন্ট, কোনটা হ্যাঁ, ইম্পোর্টেন্ট সেটা হয়তো ওই সময় আলোচনা করা হবে। হ্যাঁ, বাট এখানে ৩ নাম্বার হ্যাবিটে। আ আরেকটা জিনিস বলতে চাই, এই চ্যাপ্টারটাতে সবচাইতে বড় যেই জিনিসটা মনে হইতেছে ম্যানেজমেন্ট এবং লিডারশিপ এর একটা স্লাইট ডিফারেন্স আ এখানে ভিউ আলোচনা আছে করা এই হয়েছে। জায়গায়। ভিউটা হ্যাঁ, এবং এই ২ টার মধ্যে পার্থক্য মানে বুঝাটা খুব ইম্পোর্টেন্ট। আর লিডারশিপ হচ্ছে আমার স্টাডির সাবজেক্ট তো। সো আমার কাছে হ্যাঁ, এই জিনিসগুলো খুব রিলেটেবল লাগছে। যেমন লিডারশিপ আর ম্যানেজমেন্টের ডিফারেন্ট হইতেছে যে লিডারশিপ ইস অল অ্যাবাউট ভিজুয়ালাইজেশন। মানি হ্যাঁ, লিডাররা কি করে? দে সি থিংস। কারণ ওইটা ম্যানেজমেন্টের কাজ না যে দিনে আমি কি করব?
লিডারশিপের কাজ হচ্ছে আমি কি অ্যাচিভ করব, আমি যেটা মানে লিডারশিপ হইতেছে যে যেটা কোনটা রাইট জিনিস সেটা সিলেক্ট করা, কোনটা রাইট জিনিস সেটা ডিসাইড করা। আর ম্যানেজমেন্ট হইতেছে কোন একটা জিনিসকে ঠিকভাবে করা। এই যে পিটার আচ্ছা এন্ড ওয়ারেনের এখানে একটা বিখ্যাত হ্যাঁ তুমি বলতে চাইছিলে কিছু। আচ্ছা এটা যদি শেষ করেন সমস্যা নেই, আপনি ফ্লোতে ছিলেন, বলেন। আচ্ছা মানে ওইখানে কেন বলতেছি, পরে একটা এক্সাম্পল দিছে ওরা। ধরেন কোন একটা মানুষ মানে কোন একটা জঙ্গল কোন একটা কারণে হয়তো বা পরিষ্কার করা দরকার, হ্যাঁ, হ্যাঁ তো আমি জঙ্গল কাইটা ফেললাম, হ্যাঁ, পরে দেখলাম যে আসলে যে উদ্দেশ্যে জঙ্গল কাটছিলাম সেই উদ্দেশ্যটাই এখানে ইয়া হয় নাই, মানে ভিউটা করতে পারিনি। সাপোজ জঙ্গলের ওই পারে আচ্ছা হয়তো বা খনি আছে, হ্যাঁ, কিন্তু আমি জানি না যে খনি আছে। যদি খনি না থাকে, হ্যাঁ, আমি একজনের কাছে শুনছি যে জঙ্গলের ওপারে খনি পাওয়া যায়, জঙ্গলের ওপারে ভালো জিনিস আছে, তাই আমি জঙ্গল কাটা শুরু করলাম, কাইটা দেখলাম যে নাই। সো ওই লিডারশিপ যে জিনিসটা হয় আগে জানা যে ওইটা আছে কি নাই, যদি জানি তাইলে কাটাটা মিনিংফুল, আর না হলে আমি জঙ্গল কাইটা সাফ করে ফেললাম, পরে দেখলাম যে এটার কোনো লাভ হইল না। সো এবং অনেক মানুষই আছে যে পৃথিবীতে তারা দে আর কাটিং দ্য রং জঙ্গল উইদাউট নোয়িং, ঠিক আছে, তো ওইটা ডেইলি পরিশ্রম করা হচ্ছে, আমি প্রতিদিন গাছ কাটতেছি বছরকে বছর পরে গিয়ে দেখলাম যে অ্যাচিভমেন্ট কি। তো সারা জীবন এটার সাথে জীবনের একটা সম্পর্ক আছে, আমি সারা জীবন কাজ করলাম, হয়তো আমি যে প্রফেশনে, হ্যাঁ, মানে এখন আমি যদি এক্সাম্পল দিই, আমি এখন বাইরের দেশে আছি, আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছি, বাট এটা কিন্তু আমার লাইফের কোনো এম না। সো এইটা আমি যদি সারা জীবন এটাতে কাজ করে যাই, ফর ইনস্টেন্স কোন একটা ট্র্যাপে যদি পড়ে যাই, তাহলে আমার এট দ্য এন্ড অফ দ্য লাইফ কি হবে, আমি রিয়েলাইজ করব যে আমার লাইফে তো এটা গোল ছিল না। মানে ইটস ওকে, আমি এটা দ্বারা আবার বলতেছি যে মানে জব কোনোটা করা যে ভালো কি মন্দ সেটা না, বাট আমার কাছে এটার মিনিং নাই। আমি যদি দিন শেষে দেখা গেছে যদি এটা অ্যাচিভ হয়, এটার কোনো ইম্পর্টেন্স নাই আমার লাইফে, ঠিক আছে। সো এটা বলার উদ্দেশ্য হইতেছে যে হ্যাঁ, ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ লাইক হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন ইউর লাইফ, অ্যান্ড ওইটাকে অ্যাচিভ করার জন্য রেগুলার লাইফের একটা রুটিন ক্রিয়েট করা, যেটা ওই টাস্কগুলোকে ডিভাইড করা, যেটা অন্যান্য হ্যাবিটগুলা ঠিক করে দিবে। সো এই জন্য মানে এই নাম্বার 2টা হচ্ছে লিডারশিপের সাথে খুব বেশি কানেক্টেড। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, মানে আমি ভবিষ্যতে একটা জিনিস যে অ্যাচিভ করব সেটার জন্য আমার মানে আগে থেকে এটা দেখবো যে ওইটা আমার দরকার কিনা, পারপাসের সাথে অ্যালাইন করে কিনা। এই কারণে আমি একটা কোটেশন উল্লেখ করতে চাই, বইটার থেকে বলা হয়েছে একটা জায়গায় যে ম্যানেজ ফ্রম দ্য লেফট, লিড ফ্রম দ্য রাইট। মানে আমাদের ব্রেনের দুইটা পার্ট থাকে, লেফট ব্রেন এন্ড রাইট ব্রেন। আমাদের রাইট ব্রেনটা মূলত ক্রিয়েটিভ থিঙ্কিং এর জন্য তৈরি করা, মানে যদিও লেফট আর রাইট বলতে কোনো বাইনারি করা ওইভাবে যায় না, তারপরেও এটা একটা মানে আমরা মানে সাইকোলজির যে বিষয়গুলি আছে ওখান থেকে মোটামুটি জানতে পারি যে রাইট পার্ট অফ দ্য ব্রেন আমাদের মানে ক্রিয়েটিভ থিঙ্কিং এর জন্য খুব দরকারি। আর লিডারশিপ যারা মানে লিডার পজিশনে আছে, লিডিং পজিশনে, তারা মূলত রাইট ব্রেনটা অ্যাক্টিভ রাখে একটা ভিশন দেওয়ার জন্য, এবং আর লেফট ব্রেন থেকে মূলত মানে কাজটা করা হয় লজিক্যাল যে কাজগুলি আছে সেইগুলি। মানে ওইটা ম্যানেজমেন্টের কাজ, এটা ম্যানেজ করা কোনো কাজ সেটার জন্য দরকার, আর রাইট ব্রেনটা মূলত লিডারশিপের জন্য। এটা একটু অ্যাড করার ছিল। ওকে, দ্যাটস গুড। এবং ওইটা হচ্ছে কি আরেকটা জিনিস বলি, যেটা হইতেছে আমরা প্রথম হ্যাবিটে দেখছিলাম যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স এবং সার্কেল অফ কনসার্নের যে ব্যাপারটা। সো when we know what is right for us, হ্যাঁ, অথবা আমরা কোন জিনিসটা করব, কোন জিনিসটা করা রাইট, তখন আমরা ওইটাই আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সের পার্ট। এর বাইরের জিনিসগুলো হচ্ছে সার্কেল অফ কনসার্নের জিনিস। এবং যখন আমরা জানবো কোনটা আমাদের হচ্ছে কোন জিনিসটা করা রাইট, এই জিনিসটা যদি জানি, তখন ওইটাকে অ্যালাইন করে যদি কাজ করতে থাকি, তার মানে আমরা সার্কেল অফ ইনফ্লুয়েন্সকে পুশ করতেছি। এবং একটা কিন্তু বলা আছে যে তো আপনাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সকে এটার পরিধিকে বাড়াইতে হবে, সার্কেল অফ কনসার্নের পরিধিকে কমাইতে হবে। সো এই সার্কেল অফ ইনফ্লুয়েন্সকে বাড়াইতে হইলে ইনফ্লুয়েন্সের পরিধিকে যদি বাড়াইতে হয়, কনসার্নটা কমাইতে হবে প্রথমে, তারপর আস্তে আস্তে বাড়বে। এবং এটার সাথে ভিজুয়ালাইজেশন ইম্পর্টেন্ট। যদি ভিজুয়ালাইজেশন ঠিক থাকে, ওইটাকে অ্যালাইন করে আমরা ওই ডিটেক্ট করতে হচ্ছে কোন কাজটা আমার জন্য করা,
দরকার করা দরকার না, এটা তো নেক্সটে দরকার আসবে। ওকে, হ্যাঁ, এখানে একটা আরেকটা উপকারী বলেছেন। কনসেপ্ট আছে, যেমন অ্যাক্টিভিটি ট্র্যাপ। এই কথাটা আপনিও এর আগে উল্লেখ করছেন যে মানুষ ব্যস্ত থাকে বিভিন্ন কাজে, তবে রাইট কাজটার প্রতি মনে হয় মনোযোগটা খুব একটা মানুষ আগে দেয় না। এই কারণে যা কিছুদূর যাওয়ার পরে লাইফে কোনো কাজের তারা স্টাক হয়ে যায়, অথবা যেটা অ্যাচিভ করতে চায় হয়তো হয়তো তারা জানেই না কি অ্যাচিভ করতে চায়, এটাই প্রাইমারি ইস্যু হতে পারে। এই কারণে একটা জায়গায় বলা হয়েছে যে অ্যাক্টিভিটি ট্র্যাপ, বিজিনেস অফ লাইফ, মানে এই জিনিসটাকে বিজিনেসের সাথে তুলনা করছে শুধু। মানে এটা অ্যাক্টিভিটি কি বলে, পারপাসফুল কোন অ্যাক্টিভিটি না, এটা শুধু বিজিনেস, মানে বিজনেস না, বিজিনেস মানে ব্যস্ততা শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইটাই আর কি। আর এটা আমরা মানে এটাকে একটা ইসের সাথে উদাহরণ দিছে যে ল্যাডার, রাইট ল্যাডার, রং ল্যাডার। মানে একটা ওয়ালে আমি যদি ধরেন আমি একটা বাড়ির 5 তলায় উঠতে চাই, তাহলে যদি অন্য বাড়ির 5 তলায় মানে অন্য বাড়িতে যাই, তাহলে আমার তো অন্য বাড়ির 5 তলায় উঠতে হবে। এখন আমাকে ডিফাইন করতে হবে আগে আমি কোন বাড়িতে যেতে চাই। লেডারটা ঠিক ওয়ালে আর কি মানে আছে লাগানো আছে কিনা। কিনা, নাহলে তো আমি ভুল দেওয়াল বেয়ে ভুল জায়গায় উঠে যাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এখানে একটা কথা ছিল, অল থিংস আর ক্রিয়েটেড টুয়াইস, একটা ব্রেনে আর একটা কাজে। মানে সব জিনিসই পৃথিবীতে দুইবার তৈরি হয়, আর যারা ব্রেনে আগে তৈরি করতে না পারে তাদের কাজটা ভালো হয় না। হ্যাঁ, আর এখানে আরেকটা এখন ইম্পর্টেন্ট আছে এই এই ইয়াটাতে যে কিছু ক্যাটাগরি দেখাইছে, মানে মানুষের প্রকারভেদ দেখাইছে যে অ্যাজ এ পারসন। এটা আমি একটু চেক করতেছি। আর আমাদের বইটা কিন্তু ছবি দেওয়া আছে আমার পিছনে, স্টিফেন আচ্ছা, কোভের বইটা। কয়েক ক্যাটাগরির মানুষ হয়। ছবি বলতে বইটাই আছে। কিছু মানুষ আছে যে স্পাউস সেন্টার্ড হয়, কিছু মানুষ হচ্ছে ফ্যামিলি সেন্টার্ড হয়, কিছু মানুষ হচ্ছে মানি সেন্টার্ড হয়, কেউ ওয়ার্ক সেন্টার্ড হয়, কেউ প্রফেশন সেন্টার্ড হয়, কেউ প্লেজার সেন্টার্ড হয়, কেউ ফ্রেন্ড হ্যাঁ। সেন্টার্ড হয়। তো এইগুলা যখন পড়তেছি তখন এই এই বইয়ের মূল উদ্দেশ্য কি, যে প্যারাডাইম শিফটের কথা যেটা ইন্ট্রোডাকশনে তুমি বলছিলাম। সো প্যারাডাইম শিফট হইতেছে কি, মানুষের একটা ফিলোসফি। এখানে আমি যেটা বুঝি বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় হইতেছে যে মানুষের লাইফটা একটা ফিলোসফি সেন্টার্ড হওয়া উচিত, বা একটা ফিলোসফি ওরিয়েন্টেড হওয়া উচিত। যে আমি একটা ফিলোসফি দাঁড় করাবো, ওইটার উপরে বেস করে আমার লাইফটাকে আমি ডিল করবো। ইটস নট অ্যাবাউট যে মানি আমাকে ডিকটেট করতেছে। হ্যাঁ, যদি মানি সেন্টার্ড হই তাহলে আমি প্রত্যেকটা কাজের আগে দেখবো কি যে এখানে টাকা ইনভলভ আছে কি নাই। হ্যাঁ, তো দেখা গেছে টাকা ইনভলভ আছে অনেক জায়গাতেই, মানুষ তখন অন্যায় বা ন্যায় কি সেটা বিবেচনা করবে না, টাকা আসতেছে তারা এটা করতেছে, হোয়াট এভার ওয়ে ইট ইজ। হ্যাঁ, তারপরে কেউ অনেক ফ্রেন্ড সেন্টার্ড হয়। হ্যাঁ, ফ্রেন্ড সেন্টার্ড হচ্ছে মানে ফ্রেন্ডরা যদি সেটা করে বা ফ্রেন্ডদেরকে যদি কোনোভাবে প্রশান্তি দেওয়া যায়, এটা খুবই প্রবণ থাকে একটা পার্টিকুলার এইজে। এই মানুষ, আমি এটা খেয়াল করছি, আমার মধ্যে মনে হয় এই গুণটা ছিল, বা অনেক অনেক আমার ফ্রেন্ডের ভিতরে অনেক ছিল, বা অনেক মানুষের মধ্যেই আছে যে আমাদের সমস্ত কাজগুলো যেন ফ্রেন্ড ওরিয়েন্টেড হয়ে যায়। দেখা যাচ্ছে বাবা মার কাছ থেকেও ফ্রেন্ডরা অনেক দামি হয়ে যায় একটা এইজে, এবং এটা খুব প্রকট, এবং এটাও কিন্তু অনেকের লাইফের পার্ট হয়ে যায়। দেখা যাচ্ছে সন্তান, ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ, তাদের চাইতেও ফ্রেন্ডরা অনেক বেশি ইয়া হয়ে যায়। বাট ওইখানে আমি ফ্রেন্ডের কথা এই জন্য বলতেছি যে হ্যাঁ, মানে যখন ফিলোসফি ডিকটেট করে আমার সম্পর্কটা ফ্রেন্ডের সাথে ভালো হওয়া উচিত কিনা সেটা ডিফারেন্ট জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে না, আমি ফ্রেন্ডের সাথে আমার সম্পর্কটা হওয়া উচিত। আমার ফ্রেন্ড যদি আমাকে ভালো বলবে কি বলবে না সেটা ডিকটেট করে যে আমি এই কাজটা করবো কি করবো না। তো ওইখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা এই জন্য বলতেছি যে মানে আরো রিলেট করা সহজ হবে। যেমন যদি কেউ বলে, কেউ যদি ফ্রেন্ড সেন্টার্ড হয়, তাহলে তার সিকিউরিটি, তার হচ্ছে গাইডেন্স, তার উইজডম এবং তার পাওয়ার, এগুলো সব ওই কেন্দ্রিক হয়ে যায়। একটা উদাহরণ যদি দেই ওরা এই বই থেকে, যেমন ফ্রেন্ড সেন্টার্ড মানুষ যারা কারা, তাদের সিকিউরিটি কিভাবে ডিফাইন করে, ইউর সিকিউরিটি ইজ এ ফাংশন অফ দ্য সোশ্যাল মিরর, ইউ আর হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য অপিনিয়ন অফ আদার্স। মানে অন্য মানুষ কি বলতেছে সেটার উপরে আপনার সিকিউরিটি ডিফাইন হইতেছে। হ্যাঁ, আর ইউর ডিসিশন মেকিং ক্রাইটেরিয়ান ইজ হোয়াট উইল দে থিঙ্ক। মানে আমি প্রত্যেকটা ডিসিশন নিতেছি তারা কি ভাববে, তারা ভালো ভাববে কি না ভাববে। এটা কিন্তু খুবই প্রকট বাংলাদেশে আমি দেখছি, প্রথমেই বলে আরে আমি এটা করবো, লোকে কি বলবে। হ্যাঁ, তো তাদের লাইফটা হয়ে যায়
তারা একটা প্রিজনের মধ্যে থাকে, হ্যাঁ, এটা তাদের মেন্টাল ক্রিয়েশন। ইউ আর ইজিলি এম্বারেসড, এবং বলতেছে তারা ওই সকল মানুষগুলো খুব সহজেই এম্বারেসড হয়ে যায়। ইউর লিম তো এটার কি বলে এখানে একটা পাওয়ারটা কিভাবে ইয়ে হয়ে যায় বলতেছে, ইউর অ্যাকশনস আর ফিকল অ্যাজ অপিনিয়ন। মানে ইউর অ্যাকশনস আর অ্যাজ ফিকল অ্যাজ অপিনিয়ন। অপিনিয়ন তো খুবই আচ্ছা ফিকল একটা জিনিস, মানে এই আছে আজকে এটা কালকে ওইটা। মানুষের কার্যকলাপ এরকম হয়ে যায়, মানে খুবই ইন্টারেস্টিং একটা স্টেটমেন্ট। তার মানে সে পাওয়ারলেস হয়ে যেতেছে। অপিনিয়ন যেরকম ঘন ঘন চেঞ্জ হয়, মানুষের অ্যাকশনটাও ঘন ঘন চেঞ্জ হয়। সো এটা হচ্ছে একটা উদাহরণ। এখানে প্রত্যেকটা মানে সেন্টারনেস, মানে স্পট সেন্টার যারা, প্লেজার সেন্টার যারা, তাদের মানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনটেন করছে। এটার সাথে তারা বলছে যে না, ফিলোসফি ওরিয়েন্টেড হলে সেক্ষেত্রে মানুষ কিরকম হবে। তো এটা, এই বইটা যখন পড়বে হয়তো মানুষ চিন্তা করতে পারবে, এই জন্য ফিলোসফি সিট করাটা ইম্পর্টেন্ট লাইফে, আমি যেটা বুঝলাম। বা আমি কোন ফিলোসফির উপরে বেস করে, কোন প্রিন্সিপালের উপরে বেস করে আমার লাইফটাকে লিড করবো, এবং সেই অনুযায়ী আমার অ্যাকশন গুলা মানে কনসিকুয়েন্সের দিকে নিয়ে যাচ্ছে কিনা, এইদিকে ফোকাস করানোর ক্ষেত্রে হেল্প করবে। সো এই চ্যাপ্টারটা এই জন্য ইম্পর্টেন্ট আমার কাছে মানে মনে হয়। এটার সাথে যে আপনি লিঙ্কের কথা বলছিলেন প্রথম চ্যাপ্টারের, যে বি প্রোঅ্যাক্টিভ, এটার একটা যদি বলি, রাইটার এটা বলতে চায় যে ইউ আর দ্য ক্রিয়েটর। এটা আমাদের শিক্ষা হচ্ছে প্রথম হ্যাবিটের, বি হ্যাঁ, প্রোঅ্যাক্টিভ, ইউ আর দ্য ক্রিয়েটর। মানে আমাদের মাথা থেকে সব ক্রিয়েট করতে হবে, বা আমি ছাড়া আর কোনো আমাকে ক্রিয়েট করার মতো আর কেউ নাই। মানে আমি যা হতে চাই তা আমার দ্বারাই হতে হবে। আর হ্যাবিট টু এটা বলে, হ্যাবিট টু ইজ দ্য ফার্স্ট ক্রিয়েশন, মানে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। এটা হলো আমাদের প্রথম ক্রিয়েশন। আর সেকেন্ড ক্রিয়েশন হচ্ছে মানে ডুইং ফার্স্ট, ডু দ্য ফার্স্ট হ্যাঁ, থিং ফার্স্ট, বা পুট দ্য ফার্স্ট থিং ফার্স্ট। হ্যাঁ, এটা একটা লিঙ্ক যদি আমি করতে চাই, তাহলে এইভাবে তিনটা হ্যাবিটের যে পরস্পর যে সম্পর্ক সেটা বলা যায়। আর এখানে একটা কথা বলা ছিল যে উই আর মোর ইন নিড অফ এ ভিশন, একটা কম্পাসের কথা বলা হয়েছে ভিশনকে, অ্যান্ড লেস ইন নিড অফ এ রোড ম্যাপ। মানে আমাদের রোড ম্যাপের চেয়ে আমাদের ভিশনটা দরকার। আমাদের রোড ম্যাপ অনেক আছে, কিন্তু ভিশনটা ওই রকম নাই। এই কারণে আমরা মানে কোন কাজটা করতে হবে সেটাই মূলত আমরা মানে ডিফাইন করতে পারি না, যে আমাদের কোন কাজটা করা উচিত। আর এখানে ম্যানেজমেন্ট আর লিডারশিপের বিষয়ে একটা কথা বলছিলেন, ওটার সাথে একটা কথা যদি অ্যাড করি, যেমন efficient management without effective leadership is as one কি বলছেন, individual has phrased it like straightening deck chairs on the Titanic. মানে টাইটানিক ডোবার সময় যে কেউ যদি ডেক চেয়ারটাকে স্ট্রেট করে, ওটা এরকম হবে, মানে ওটা তো সম্ভব না। তেমনই ম্যানেজমেন্ট আমরা যদি ইফেক্টিভ লিডারশিপ ছাড়া করি, তাহলেও ম্যানেজমেন্টটা সম্ভব হবে না। হ্যাঁ, আসলে লাভও নাই, ইফেক্টিভ ম্যানেজমেন্ট করেও লাভ নাই, তাহলে ভুল দিকে ভুল আগাবে। দিকে আমরা যাবো। হ্যাঁ, হ্যাঁ, যেমন ওই যে টাইটানিক ডুবতেছে, ওই সময় যদি মানে চেয়ারগুলোকে সমান করার চেষ্টা করে, তাহলে তো লাভ নাই। আগে দেখতে হবে টাইটানিক ডুবতেছে কিনা। এক্স্যাক্টলি লাইফের ব্যাপারে এটা সেম জিনিস। সো ওই এই জন্য আর কি চ্যাপ্টারটা মানে খুবই আমার কাছে ভালো লাগছে পার্সোনালি, লাইক ভিজুয়ালাইজেশনের ইম্পর্টেন্সটা, বা এটা কি পার্সোনাল লিডারশিপের কাছে আসছে। তো মানে লিডারশিপ তো আমরা শুধু অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে, সোশ্যাল পার্সপেক্টিভে অথবা পলিটিক্যাল পার্সপেক্টিভে চিন্তা করি, বাট এখানে তো ব্যক্তিগত মানে পার্সোনাল লাইফের যে লিডারশিপ কথা বলছি, প্রত্যেকটা মানুষের একটা ভিজুয়ালাইজেশন থাকা উচিত উইথ হিজ লাইফ, হিমসেলফ অর হারসেলফ। ঠিক আছে। এখানে আরো যদি কোটেশন আনি, যেমন উই লিভ ইন এ প্রাইমারিলি লেফট ডমিনেন্ট ওয়ার্ল্ড, মানে লেফট ব্রেন, সরি, রাইট ব্রেন টু ভিজুয়ালাইজ। আমাদের বলতেছে রাইটার খালি আমাদেরকে ফোকাস করতেছে যাতে আমরা রাইট ব্রেনে চিন্তা করি। মানে লেফট ব্রেনটা হচ্ছে আমাদের কোন কাজটা কিভাবে করতে হবে সেটার দিকে, মানে রোড ম্যাপের মতো, সেটা আমরা হয়তো পেয়ে যাব, কিন্তু রাইট ব্রেনে আমাদের ফোকাস করতে বলতেছে। মানে বি প্রোঅ্যাক্টিভ, তারপরে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, আর পুট ফার্স্ট থিং ফার্স্ট। মানে ক্রিয়েটিভ হতে বলতেছে আমাদের, যে আমরা তো আমাদের জীবনে যদি অনেক একটা কাজ করি বা কয়েকটা কাজ করি হাতে গোনা, তাহলে অনেক দূর আগে যেতে পারবো। কিন্তু ওই কাজটা যদি ঠিক কাজ না হয়, তাহলে তো ওই কাজে আগে গিয়ে কোনো লাভ নেই। না। ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হইতেছে ওই বইয়ের লাস্টের দিকে ওই একটা মিশন স্টেটমেন্ট, এই চ্যাপ্টারের মিশন স্টেটমেন্ট লেখানোর গাইড আছে, গাইড বুক আছে, এটা অনেকটা হেল্প করবে।
সাপোজ আমি লাইফে কি হতে চাই বা কি করতে চাই, সেটা একটা ইম্পর্টেন্ট বলছে এগুলো প্রেজেন্ট টেন্সে লেখার জন্য, যে আই হ্যাভ টু ভিজুয়ালাইজ, যে সাপোজ কেউ যদি পিএইচডি করতে চায় ফর ইনস্টেন্স, তাহলে আই এম এ পিএইচডি স্টুডেন্ট ইন 2027 ফর ইনস্টেন্স। তো এটা এই মিশন স্টেটমেন্টটাকে প্রাইমারি এবং কয়েকটি স্টেজে করার ব্যাপার আছে, এগুলো রেগুলারলি চেক করার ব্যাপার আছে, পরিবর্তন করার ব্যাপার আছে উইথ দ্য চেঞ্জ অফ লাইফ, কারণ ফ্লোর সাথে সাথে কিছু জিনিস চেঞ্জ হয়। বাট এটা অনেক সময় চিন্তা করতে পারে, মানুষের মনের সাথে সাংঘর্ষিক হতে পারে যে আমি এটা তো ফিউচার, এটাকে আমি প্রেজেন্ট টেন্সে কেন লিখবো? বাট এটার একটি স্ট্রেংথ আছে, হ্যাঁ। সো ওয়েন পিপল start writing in that way, it creates an impression and that dictates direction. Positive energy also. Yeah, ওই জিনিসটা এবং ওই অ্যাকশনটাকে আসলে করে, ইনফ্লুয়েন্স করে। সো ওই জন্য এটা করা, এবং ওরা একটা চার্ট দিয়ে দিছে, হ্যাঁ, যে আমি কি কি চাই এবং ওইটার অনুযায়ী প্ল্যানটা করা। সো যারা বইটা পড়বেন তারা এই গাইডটা পেয়ে যাচ্ছেন। লাইক এরকম একটা গাইড, মানে অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে যদি কেউ চিন্তা করে, এরকম একটা গাইডের কিন্তু অনেক, একটা কনসালটেন্ট হায়ার করে যদি এরকম একটা গাইড তৈরি করতে চায়, মানে হয়তো বা লাখ টাকা, অনেক সময় কোটি টাকার প্রয়োজন পড়ে যায়। সো এটা এখানে চাইলে এই মানে এটা ফলো করে কেউ তার পার্সোনাল মিশন স্টেটমেন্টটা লিখতে পারে, এবং স্টেপগুলো দেওয়া আছে কিভাবে ফলো করলে। কারণ এই বইটা কিন্তু খুবই ইফেক্টিভ ইন দ্য সেন্স দ্যাট ইটস নট অ্যাবাউট জাস্ট গিভিং ইউ গাইডলাইন্স, মানে কি বলে, ফিলোসফিক্যাল কথাবার্তা বলি শেষ না, প্র্যাকটিক্যাল কাজও করাই দিতেছে এখানে, এটা একটা ইমপ্লিমেন্টেশন করাই দিচ্ছে, এবং তাকে বলতেছে এভাবে লিখতে। সো তাহলে আমরা কি সেকেন্ড হ্যাবিট থেকে থার্ড হ্যাবিটে শিফট করতে পারি? হ্যাঁ, এখন থার্ড হ্যাবিটে শিফট করা যায়। সেকেন্ড হ্যাবিট নিয়ে মোটামুটি সবগুলো কভার করা হয়েছে। হ্যাঁ, আর থার্ড হ্যাবিটটা হচ্ছে পুট ফার্স্ট থিংস ফার্স্ট। আর এটার জন্য আমি একটা স্লাইড শেয়ার করি। এটা আমার গত দিনের স্লাইড ছিল, আজকে এটা তো দেখা যাচ্ছে না? আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স, এটা নিয়ে রাইটার এটা বললো যে আর্জেন্ট, আমাদের ইম্পর্টেন্ট অ্যান্ড নট ইম্পর্টেন্ট কাজ আছে, এবং এর ভিতরে আর্জেন্ট এবং নট আর্জেন্ট এই দুইটা কাজ মানে এভাবে ভাগ করছে, যে ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট অ্যান্ড নট আর্জেন্ট। তারপরে মানে আরো পরের গুলি আছে, আমি চার, মানে আমাদের রাইটার সবসময় বলে যে ইম্পর্টেন্ট অ্যান্ড নট আর্জেন্ট এই কাজটার দিকে, মানে নাম্বার টু যেটা, ওটার দিকে ফোকাস করতে। আর আর্জেন্ট কাজটা তো আমরা করব, মানে আমাদের এটা তো ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, এটা তো আমাদের অবশ্যই করতে হবে। তবে সব সময় মানে আমাদেরকে ফোকাস রাখতে হবে, আমাদের দিনের বেশিরভাগ সময় দিতে হবে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট এই কাজগুলোর দিকে। যেমন আমরা যদি ওই কয়েকটা কাজের উদাহরণ দেখি, যেমন আমরা যে কাজটা করবো এটার জন্য প্রিপারেশন নেওয়া, প্ল্যানিং করা, প্রিভেনশন করা, ভ্যালু ক্ল্যারিফিকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেমন আমরা যে কাজটা করব এটা ভ্যালু ড্রিভেন হতে হবে, মানে অথবা আমি কোন কাজটা ভ্যালু করি, মানে মূল্যায়ন করি, ওই কাজটার দিকেই, মানে ওই রকম কাজগুলি আমার করতে হবে। একটা উদাহরণ দেই, এই জন্য ওই আগে যেটা আমি নোট করছিলাম, ফর ইনস্ট্যান্স আমার উদাহরণটা নিয়ে আসি আফনানের কাছে, আমি চাইতেছি যে লাইফের ক্রিটিক্যাল অ্যাসপেক্টস গুলো তাকে শিখাইছে কিনা। সো এটাকে কিন্তু আমি ভ্যালুতে খুব মানে একদম প্রথম দিকে রাখছি, পার্ট অফ মাই ফিলোসফি অফ লাইফ বানাইছি। সো ওইটা আমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ওইটা আর্জেন্ট নাও হইতে পারে ওইটা, কারণ লাইফের লং টার্মে সাপোজ আমি এখন যেটা করতেছি, আপনাকে একটা আমি একদম বাস্তব উদাহরণে দিচ্ছি, যে তাকে কিছু ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য একটা বই রাতের বেলা পড়ে পড়ে শোনাই প্রতিদিনই, হ্যাঁ। সো অ্যাটলিস্ট 10 মিনিট হইলো। এটা এই জিনিসটা মানে আমার কাছে মনে হইতেছে যে এখান থেকে কি হবে, আমি তার হয়তো বা পড়ার হ্যাবিটটা ডেভেলপ হবে, সে শুনতেছে, সে ভালো স্টোরি শুনতেছে, আমাদের নবীর মানে সিরাত আমি তাকে পড়ে পড়ে শোনাই, এবং সে প্রতিদিনই এটা রিমাইন্ড দিয়ে দেয় যে এটা কিন্তু আজকে পড়তে হবে, গল্পটা শুনি। হ্যাঁ, যাই হোক, তার ভিতরে একটা হ্যাবিট ডেভেলপ হইতেছে, এবং এটা কিন্তু আমার ওই একটা ভাবনা আছে যে আমি তার কাছে হইতে চাই যে তার লাইফের ক্রিটিক্যাল অ্যাসপেক্ট গুলো আমি শিখাইতে পারছি কিনা। হ্যাঁ, তো আমার কাছে ধর্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি মনে করি তারও ধর্ম শিক্ষা দরকার। আমি যদি এটা দিতে পারি টু আ সার্টেন লেভেল, মনে হবে যে না, আমি ভালো এই কাজটা করছি। সো ওইটা আমার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু দেখা গেছে রাতের বেলা আমি ওই আর্জেন্সি ফিল নাও করতে পারি ঘুমাইতে যাওয়ার আগে, ঠিক আছে? এটা কিন্তু আসে, মানে ট্রুলি এটা আসে যে আচ্ছা একদিন না দিলে কি হয়, বাট লাকিলি
আমি স্কিপ করার চেষ্টা করি। এই জায়গাটাতে সমস্যা। এবং এটা যদি স্কিপ করি তার মানে আমি আমার এই টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স এর মূল যে পার্টটা এবং এটা লাইরা বলছে ২ নাম্বারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ অবশ্যই। ১ নাম্বারটা হইতেছে কি তুমি আমার পরীক্ষা সাপোজ আমি বলি, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি। আমার ২ তারিখে সাবমিশন। তো আমার আর্জেন্ট কাজ এটা আমাকে করতেই হবে। দুনিয়ার সবকিছু আমি বাদ দিয়ে আমি দেখি সেটা করে ফেলতেছি অটোমেটিক। মানে অ্যা এটাকে কি বলে? একটা অ্যানিমালিস্টিক ইয়ে আছে না? কি এই এলিমেন্ট তারা ইনস্টিংক্ট আরকি। ইনস্টিংক্ট ওইটা আমাকে এই নাম্বার 1 করায় নেয় অটোমেটিক। হ্যাঁ। আর নাম্বার 2 এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট কারণ এখানে আর্জেন্সি নাই। এখানে যারা ফোকাস করতে পারে তারাই লাইফে মেইন সাকসেস টা অর্জন করে। বাট দে লিড এ প্রপার লাইফ আমার কাছে মনে হয়। আচ্ছা, হ্যাঁ, নিচের সরি ২ টু টা পয়েন্ট ইন্টারাপ্ট নিয়েও আমি একটু তোমাকে আলোচনা এড করলাম। আরকি মনে হইলো। নিচের ২ টা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করলে এটা কেন গুরুত্বপূর্ণ এটা মানে হয়তো বুঝতে একটু সহজ হবে। আমি নিচের হুম, ২ টা পয়েন্টও বলি। যেমন নট ইম্পোর্টেন্ট বাট আর্জেন্ট। তাহলে এটা আমাদের অবশ্যই মানে এটা তো করব না। ইম্পোর্টেন্ট মানে ইন্টারাপশন যেটাই হয়, সাম কলার্স যেমন হইতে পারে মেনি প্রেসিং ম্যাটার্স বা পপুলার অ্যাক্টিভিটিস সেগুলিতে আমরা মানে আমাদের কাজগুলি মানে করলে আমাদের মূল কাজগুলি হ্যাম্পার হবে। হুম। তারপরে যেগুলি আছে আমার নট আর্জেন্ট, নট ইম্পোর্টেন্ট এটা তো মানে গণার বাইরে রাখতে বলছে। যেটা আমার কিন্তু ইম্পোর্টেন্টও না, আর্জেন্টও না। কিন্তু হ্যাঁ? আমি দেখি আমি বলি আমার একটা মানে আমি এটা রিলেট করতেছিলাম যে আমি কিন্তু হুম, দিনে ভালো একটা সময় এই ৪ নাম্বারটাতে আমার ব্যয় হয় এবং আচ্ছা। এটা তখন হাসতেছিলাম যে চিন্তা করা যায়। মানে সবচাইতে নট ইম্পোর্টেন্ট যেটা, সবচাইতে নন হুম, আর্জেন্ট যেটা সেটাতে আমি টাইম এত বেশি স্পেন্ড করতেছি। যেমন আমি রিলস দেখি, হ্যাঁ? সো আচ্ছা। Facebook এ রিল দেখা মানে শুধুই ওইটা প্লেজার সেন্ট্রিক হয়তোবা ওই মাইন্ডটা কাজ করে। দেখতে ভাল আমি লাগে, ফেসবুকে হাসি। রিলস দেখি না। ধরেন রিলস ২-১ টা সাজেশনে আসে তো, ওইটার ভিতরে যদি কোনো একটা ধরেন আমার টাইম ওয়েস্টিং এর একটা সময় থাকে বা একটা রিল্যাক্সেশন এর সময় থাকে। ২-১ টা মানে যেটা ভালো মনে হয় ওটা দেখার পরে মানে আমি রিলের ওইটাকে কি বলে লুপে পইড়া যাই না। এটা আমার একদিক হ্যাঁ। থেকে ভালো। না কিন্তু ওটা ভালো তোমার। আমি লুপে পড়ে YouTube যাও না। এর হ্যাঁ, কিন্তু YouTube এ আমার অনেক মানে সময় যায়। ওটা লং ফর্ম ভিডিও যেমন আমরা পডকাস্ট বানাইতেছি এখন। এরকম অনেক ভিডিও দেখা হয়। এটা হইতে পারে যে আ ট্রিভিয়াল হয়েও যেতে পারে। তবে বলা মানে হুম। ওটা তো সবসময় তো মানে মাইন্ডসেট ওইভাবে থাকে না। এইজন্যই তো না আমাদের তুমি মানে তুমি যদি ওই মাইন্ডসেটের একটা ব্যাপারে তুমি যদি ফিক্সড টাইমে মানে রিক্রিয়েশন এর টাইম এটা হ্যাঁ, দরকার আছে। ওই যে আমি একটা এই এই কি বলে প্রোক্রাস্টিনেশন এবং ইসের ব্যাপারে ওখানে যদি বললাম। তুমি যদি ফিক্স করো যে আমি এটা রিল্যাক্স এর টাইম। হ্যাঁ, হ্যাঁ, ওটা প্রোক্রাস্টিনেশনটা করতে লিস্টে পারলে ভালো। বলা আছে। ওইটা ঠিক আছে। তুমি রিল্যাক্স এর টাইম ৩০ মিনিট রাখলা, ৩০ মিনিটে তুমি রিলস দেখো, নো প্রবলেম। বাট হ্যাঁ, আমি যেটা দেখতেছি শুধুই মানে আমি এই কালকে একটা Facebook এর অ্যাপটা ইনস্টল করছি। তা আমি দেখতেছি Facebook আচ্ছা। আমারে কিভাবে ট্র্যাক করছে জানো? আমি একটু পরপরই আমি Facebook এর খুঁজতে চাই। এই মোবাইলে Facebook এর আইকনটা খুঁজতে চাই, পাই না। ও Facebook এর আচ্ছা বুঝতে পারছি। মানে মানে যদি আনইনস্টল করে দিয়েছিলেন? আনইনস্টল করে দিছি, হ্যাঁ। তো আচ্ছা। কারণ আমার অনেক ডিস্ট্রাক্ট হইতেছে। তা হুম, তখন আমি চিন্তা করি যে আমার সাবকন্সিয়াসলি আমার কতটুকুন সে করে ফেলছে, ট্র্যাপ করে ফেলছে। এই নট আর্জেন্ট এবং নট ইম্পোর্টেন্ট কাজে। কিছু ভাল লাগতেছে না, আমি এটা খুইলা ওইদিকে যেতে মনে চায়। হুম। সো এদিক দিয়ে আমার যেগুলো ইম্পোর্টেন্ট কাজ এগুলোর দিকে ফোকাস নেই। এটা তাহলে এবং এটা আমাদের করতে হবে যেহেতু আমরা এই বইটা আগে পড়ছি আর এটা আমাদের না করলে এখন হবে না। না আমরা ইনশাআল্লাহ তো এটা এটা নিয়ে আলোচনা করতেছি, এটা আমাদের করতে ডেফিনিটলি হবে। না আর এখন যতটুকু আমরা এটা করতে পারছি দেখে তো আজকে ভিডিওটা মোটামুটি করতে পারছি না? আর বলা হ্যাঁ, যায় হ্যাঁ, যে আমরা টাইমে আসছি। আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে রাইটার যে সে কিন্তু টাইম ম্যানেজমেন্ট কে ১ম এই গুরুত্ব দেয় নাই। মানে আমি এইভাবে বলতে চাই। এটা কিন্তু ৩ নাম্বার হ্যাবিটে আইসা আমাদের টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স টার কথা সে বলল। হুম, ১ম এ আমাদের কিন্তু মানে আ বলতেছে যে অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট এর কথা। মানে আমরা যদি বলি আমরা কি কাজ করব, সেই হুম, সেইটা অ্যাক্টিভিটি আগে সেট হওয়ার পরেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট এর বিষয়। হ্যাঁ। মানে ওখানে আমাদের একটা ভিশন থেকে ভালো একটা হ্যাঁ, ফিলোসফি আছে। ওই যে হ্যাঁ, ৪ টা জেনারেশনের কথা বলছে টাইম নিয়া। কারণ আচ্ছা। টাইম সেন্ট্রিক হয়ে গেলে তখন কিন্তু তুমি অনেক বাবা, ফিল করবা হ্যাঁ, বাবা আমি বাবা। কিছু শুনতে পারে না টিভিতে। এই আরেকটু সময়। তাইলে তুমি শুনতে পারবা। একটু সময়। এই বাবা ২০ কথা মিনিট। বলতেছো কেন? হ্যাঁ, আমরা এটা আলোচনা করতেছি, পড়তেছি। কাইন্ড অফ পড়া। আচ্ছা, ওই এখানে একটা জিনিস যেটা তুমি যেটা বললা, টাইম অ্যান্ড অ্যাক্টিভিটি সেন্ট্রিক এর উপর মানে হ্যাঁ, ডিফারেন্সটা কি?
টাইমের উপরে যখন মানে টাইমটাকে যখন বেশি ম্যানেজ করতে যাবা বা টাইমটাকে যখন কন্ট্রোল করতে যাবা তখন মানে মানুষের ভিতরে ফিল আসে কি স্কেডিউলটা হয়ে যায় যে আমার এই কাজ করা বাকি আছে এই সময়ে ক্যালেন্ডার সেন্ট্রিক হয়ে যায় যে 10টা বাজে এটা করতে হবে 11টা বাজে এটা করতে হবে বাট তখন তুমি যদি ওই ভিজুয়ালাইজেশনটা করো তখন মনে হইতেছে কি তোমার পুরা তোমার লাইফটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে একটা প্রেসার ফিল করো বাট ওই অ্যাক্টিভিটি সেন্ট্রিক হোক যখন ফিলোসফিটাকে প্রথমে আসে তখন টাইম ম্যানেজমেন্ট টাইম তোমাকে আসলে অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ টাইমটা তুমি ফিল করতেছো ও আচ্ছা এটা তোমার করণীয় ওই ফিলোসফির কারণে হ্যাঁ তখন মানুষকে ওই ফিলটা আসে না এখন এটা যারা হয়েছে কি একবার দুইবার যারা প্র্যাকটিস করছে সেটা আরো রিয়েলাইজ করতে পারবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মানে ফিলিং টু টাইট এন্ড টু ওপেন একই সময় অনেক কাজ করা যায় কিন্তু মনে হইতেছে আজকে মানে ভাল লাগে একটা কাজ করে বোর্ডম আসে না রেস্ট্রিক্টেড ফিল হয় না মনে হয় না যে কেউ সবাই আমার চাপাই ধরছে আবার একই সময় দেখা গেছে অল্প কাজ করলাম বা একই ধরনের কাজ করলাম অনেক সময় মনে হয় যে না আজকে দিনটা মনে হয় আমাকে চাপা ধরছে সো এটা এই বইটা এই জায়গায় এই জন্য এই লেসন্স গুলো ইম্পর্টেন্ট মানে ওই রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট যে যেটা এখানে লেখক একটা জায়গায় বলে যে things which matter most must never be at the mercy of the things which matter least. এটা মূলত রাইটারের লেখা না, এটা গোথে যে জার্মান পোয়েট গোয়েথে তার লেখা। হ্যাঁ আর হ্যাবিট 3 যেটা এটা হচ্ছে সেকেন্ড ক্রিয়েশন, এটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ফিজিক্যাল ক্রিয়েশন, প্রথম ক্রিয়েশনটা হয় মেন্টাল আর সেকেন্ড ক্রিয়েশনটা হয় ফিজিক্যাল। আর ম্যানেজ করতে হবে রাইট মানে লেফট থেকে আর লিড করতে হবে রাইট থেকে, এটা আমরা আলোচনা করছিলাম কিছুটা। আবার একটা জায়গায় বললো রাইটার এরকম যে সাকসেস মানে কমন ডিনোমিনেটরের যে বিষয়টা মানে বৈশিষ্ট্য ওইটা আমাদের মানে সাকসেসফুল পিপলদের সেটা হার্ড ওয়ার্ক না, গুড লাকও না, অ্যাস্টিউট হিউম্যান রিলেশনশিপও না, যদিও সেগুলি গুরুত্বপূর্ণ এই কথাটা বলতেছে রাইটার। তারপর বলতেছে যে কমন যেটা সেটা হলো তারা প্রথম কাজটা প্রথমে করে, যাদের মানে যে কাজটা গুরুত্বপূর্ণ সেই কাজটা তারা আগে করে। এটা হলো প্রত্যেকটা সাকসেসফুল মানুষদের কমন ডিনোমিনেটর। এখন এরপরে যদি কোনো অপশন থাকে। এরপরে আপাতত তো আমি এই পার্টটা ইন ডিটেইলস পড়তে পারি না, এতটুকুনি আমি টাচ করতে পারছি। এর বাইরে আমি যদি আরেকটু বলি তাহলে এরকম বলবো যে আমাদের মানে লং টার্ম অর্গানাইজিং আর উইকলি অর্গানাইজিং এর বিষয়টা আসছে। যেমন আমাদের একটা মিশন স্টেটমেন্ট থাকবে, মিশন স্টেটমেন্ট থেকে আমরা ওটাকে আমাদের কি কি রোল হবে সেই রোলটা আমরা চিন্তা করব যে আমি একটা মিশন নিছি, এখন আমি এই মিশনে কি লিডার নাকি ম্যানেজার, অথবা আমি কোন ফর্মে মানে কোন রোলে আমি আমাকে দেখতে চাই। তারপরে এই থেকে রোল থেকে আমরা একটা গোল তৈরি করব, আর এই গোলটা থেকে একটা প্ল্যান তৈরি করব। আর এই তিনটা উপরে যেটা তিনটা ছিল মিশন স্টেটমেন্ট, রোলস এন্ড গোলস, এই তিনটা লং টার্ম অর্গানাইজিং এর বিষয়। মানে লং টার্মে আমাদের থাকবে হয়তো 5 বছর 10 বছরের যে একটা গোল। আর নিচের যেটা উইকলি অর্গানাইজিং সেটা আমাদের রোলটা থেকে গোল থেকে আমাদের প্ল্যান। আর প্ল্যানটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো স্কেজুল করব যেটা আমি নিজে করব, আর একটা হচ্ছে ডেলিগেট মানে ভাগ করে দেওয়া, আমি কাজটা অন্য মানুষ দিয়ে যদি করাইতে পারি সেটা ডেলিগেশন বলে। গুরুত্বপূর্ণ কাজটা আমি করব আর অন্য মানুষ আমার কম গুরুত্বপূর্ণ কাজটা করবে। তাহলে এটা হলো আমাদের মানে আমরা যদি বলি লং টার্ম এন্ড শর্ট টার্ম অর্গানাইজিং, এটা আমাদের না করলে হয়তো মানে টার্গেটটা অ্যাচিভ হবে না। এখানে রাইটার একটা জায়গায় বলে এটা হচ্ছে এই পার্টটা কিন্তু ম্যানেজমেন্টের সাথে কানেক্টেড। হ্যাঁ, মিশন স্টেটমেন্ট এটা হলো লিডারশিপ, পরবর্তীতে যে ডিভিশন গুলো আসতেছে গোলস প্ল্যান, লং টার্ম যেটা সেটা মূলত লিডারশিপ, আর উইকলি যেটা সেটা হলো আপনার ম্যানেজমেন্টের বিষয়। আমার কাছে মনে হইতেছে কি হ্যাঁ তুমি একটা রাইটারের স্টেটমেন্ট দিয়েছো ওটাকে বলে নাও। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি এই কথাটা আগেও বলছি মনে হয় যে দ্য চ্যালেঞ্জ ইজ নট টু ম্যানেজ টাইম বাট টু ম্যানেজ আওয়ারসেলভস। মানে চ্যালেঞ্জটা হচ্ছে টাইম ম্যানেজ আমাদের হয়ে যাবে যদি আমাদের মাইন্ড সেটটা থাকে, ওই মাইন্ডসেটটাই হলো আসল কাজ। হ্যাঁ, তারপরে যদি আপনি অ্যাড করেন তাহলে বলুন। না ওই যে অ্যাড করার যেটা বলতেছি তুমি একটু চেঞ্জ করে দেখো, ওই যে ওইখানে যাও, সরি
আমাকে 5টা মিনিট সময় তারপরে দিন। হ্যাঁ, আচ্ছা এখানে হ্যাঁ, দুইটা জিনিস তুমি যেটা বললা, একটা হচ্ছে লিডারশিপ আর উইকলি অর্গানাইজিং, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আসলে দুইটা মানে দুইটার পরিপূরক আমার কাছে মনে হয়। হ্যাঁ, কারণ হ্যাঁ, উপরেরটা অবশ্যই ছাড়া কোনোটা হ্যাঁ, ফেলনা না, মানে কোনোটা আসলেই কম না। দামি এরকম কিছু না, দুইটাই দরকার। আমার কাছে মানে আমার কাছে কেন জানি আমি এবং ২ টার ছাড়া হবে না। মানে লিডারশিপ যেরকম পরিপূরক। ইম্পোর্টেন্ট, ওই ম্যানেজমেন্টও একইভাবে ইম্পোর্টেন্ট। ম্যানেজমেন্ট হ্যাঁ, ছাড়া লিডারশিপ দিয়েও যেরকম লাভ হয় না, বা লিডারশিপ ছাড়া ম্যানেজমেন্ট দিয়েও লাভ হয় না। হ্যাঁ, সো লাভ এই হয় না। ২ টা জায়গায় যারা ঠিক থাকতে পারে, হ্যাঁ? হুম, তারা মানে আসলেই লাইফে সাকসেসফুল হইতে পারে, বা লাইফটাকে আরো মিনিংফুল বানাইতে পারে। ঠিক আছে? তো আমার কাছে আচ্ছা, ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমার কাছে মনে হইতেছে আমার নিচের পার্টে সমস্যা বেশি আছে। ম্যানেজমেন্টে। আচ্ছা। হ্যাঁ, তাইলে আমার মনে হয় যদি আপনি বলেন যে নিচের পার্টে সমস্যা আছে, তাহলে আমি বলব যে আপনার উপরের পার্টে হালকা সমস্যা আছে। মানে ও এটা ওকে। আমার আ ও মানে এক্সপেরিয়েন্স থেকে যতটুকু আমি মনে করি বা আমি যতটুকু মানে procrastinate করি ওটা থেকে আমি বলতে পারি। উপরেরটা যদি সমস্যা থাকে তাহলে নিচেরটাও সমস্যা থাকে। তা আমার একটু গাইড দিতে পারবা? মানে তোমার তো মোটামুটি বই অনেক পড়া আছে। যে আমি মনে করো আচ্ছা, কি করতে পারি এখন? আমি আমি এটা আমার ব্যক্তিগত হুম, অনুধাবন। আমি বইটা পড়তে গিয়ে মনে করছি, ও আচ্ছা, আচ্ছা, লিডারশিপ এটা তো আমি তো এ এগুলা বুঝতে পারতেছি। হ্যাঁ, আমার মিশন স্টেটমেন্ট আমি মিশন স্টেটমেন্ট বানাইছিও একবার। হ্যাঁ, একদম টু বি অনেস্ট আচ্ছা। ওই বইটা ১ম পড়ছিলাম। কিন্তু অ্যা দেখা আচ্ছা, গেছে আমি পরে তাহলে আপনার কথাটা হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাই। ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। সেটা হচ্ছে হ্যাঁ, আপনি বলছিলেন যে কি করতে পারি বা কি বলতে পারি, সেটা আমিও প্র্যাকটিসের ভিতরেই এখনো আছি। আমি যে এমন কিছু ও অর্জন করছি সেটাও না। না, না, না। বাট আর আমার যদি আমার বলেন তোমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তুমি যেহেতু তোমাকে আমি পার্সোনালি চিনি, যাই হোক একটু মানে ব্যক্তিগত হয়ে যেতেছে। বাট না আমার সমস্যা কাছে নেই। মনে হয় আলোচনাটা দরকার। আমি হ্যাঁ, তোমারে যতটুকুন চিনি যে হ্যাঁ, তোমার ম্যানেজমেন্টটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আমি গত ৫ বছরের যদি টাইম একটা ফ্রেম ইউজ করি, আমার কাছে মনে হইতেছে লাইক আ আমি বাংলাদেশে যদি একজন মানুষকে বলি, তোমার সরাসরি বলতেছি যদি এটা বলা উচিত না। বাংলাদেশে যদি আমার পরিচিত কোন মানুষকে চিনি যে টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারে, আমার পরিচিত মানুষ একদম ক্লোজ, হ্যাঁ। তাইলে আমি বলব হ্যাঁ, রাকিবুল পারে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। কারণ ও টাইমে আচ্ছা। যেটা বলে ওইটা করে। ওই টাইমে সাপোজ ক্লাস ১০ টায় শুরু হবে ১০ টায়। ফোন হুম, ১০ টায় দেওয়া দরকার, সে ১০ টায় দিবে। যদি কোন কারণে না হয় সে আগে একটা মেসেজ দিয়ে দিবে। সো এই যে হুম, তোমার এটা হয়তোবা তুমি বলতেছো লিডারশিপ এর সাথে কানেক্টেড। হুম, ডেফিনিটলি কানেকশন তো আছেই। আ মানে ওটা তো আগে সেট করতে হবে। ভিজুয়ালাইজেশন তুমি হয়তোবা ওটা নিয়ে আসছো এবং তুমি হুম, সাকসেসফুলি এটাকে ইমপ্লিমেন্ট করতেছো। আর আমার যে প্রবলেমটা, আমি ওইখানে কিন্তু আমি জানি ওটা ইম্পোর্টেন্ট। আমি মিশন স্টেটমেন্ট এ ঠিকই করছি। কিন্তু হ্যাঁ, ম্যানেজমেন্টে আইসা ওইটা আমি বাস্তবায়ন করতে পারতেছি না। আচ্ছা। এখন এটার মানি আমি তো এক্সটার্নাল ফোর্স কে দায়ীও করতে পারি না। কারণ এটা তো হ্যাঁ, হ্যাঁ, লিডারশিপ এটা তো করা যাবে না। আমাদের মানে এটার কোনো অপশন নাই। মানে আপনি লিডারশিপ যদি আরেকটা বই পড়ে দেখেন মানে 'Think and Grow Rich' এই বইটা যদি পড়েন ওইখানে ছিল 'বার্নিং ডিজায়ার' এর কথা নেপোলিয়ন হিল আ আ তার লেখা এটা আনছিল যে একটা যুদ্ধে মানে ২ পক্ষের যুদ্ধ হইতেছে। এক পক্ষের সেনানায়ক যে সেনাপতি সে বলল যে আ মানে করে দিতে। মানে রাস্তাটা পার হওয়ার পরে মানে জাহাজটারে পোড়ায় দিতে। মানে আমাদের যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই। হয় যুদ্ধ করে জিতবো আচ্ছা, নাহলে মারা যাবো। তাহলে এটা যদি আচ্ছা। হয় আপনার মিশন মানে মিশন যদি ঐরকম সেট করা থাকে, তাহলে যেকোনো ম্যানেজমেন্টই সম্ভব। আর আরেকটা জিনিস হ্যাঁ, যেটা, হ্যাঁ। সেটা আপনি ১ম এই বলছিলেন যে অ্যাফার্মেশন এর বিষয়। পজিটিভ থিংকিং এর যে বিষয়টা। হ্যাঁ? এই সাবকন্সিয়াস মাইন্ডে আপনাকে রিওয়ার করতে হবে জিনিসটা আমি যে এটা অর্জন করতে চাই এতদিনে বা আমার এত বছরে এই জিনিসটা আমার অর্জন করতে হবে। তাহলে ওগুলি যদি আপনি প্রত্যেকদিন আপনার একটা অ্যাফার্মেশন এর মতো ক্রিয়েট করেন, যেটা 'দ্য সিক্রেট' বইতেও রন্ডা বায়ার্ন নামের একজন লেখিকা সেও কিন্তু এটা উল্লেখ করছে। যেহেতু আমার বইটা পড়া আছে আমি ২ টা বই থেকেই বললাম আরো। তাহলে হুম, হুম। এগুলি যদি আমি পজিটিভ কোনো কথা শুনি, পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি আমার আ প্রত্যেকটা ডে টু ডে লাইফে, তাহলে আমি মনে করি মিশনটা আমাকে এনফোর্স করে আমি যাতে ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারি। এইদিকে আমি মনে করি এতটুক মানে পুরাপুরি অ্যাচিভমেন্ট যদি আমি করতে পারতাম কোনো কিছু বা বড় রকমের তাহলে আমি বলতে পারতাম যে এটা হয় আসলেই। কিন্তু আমি ফিল করতে পারি যে এটা হচ্ছে আমার ক্ষেত্রে। হুম। না, গুড, গুড। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন। ফ্রি কনসালটেশন পেয়ে গেলাম। আচ্ছা। আচ্ছা, এটা আমি বলি, এটা একটা অ্যাচিভমেন্ট এর কথা বলি যে ম্যানেজমেন্ট এর যেটা হইছে। যেমন আজকে আমি আসলে হুম, অনেক টাফ সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ? কিছু এক্সটার্নাল অ্যা ফোর্স এর কারণে। বাট স্টিল আমার কাছে ভাল লাগছে যে আমি এই বইটা এখন পড়তেছি। তো এই মুহূর্তে তো এটা কোনভাবেই স্কিপ করা মানে যাবে না। এক্সকিউজ এর কোনো অপশন নাই। হ্যাঁ। এক্সকিউজ এর কোনো অপশন বা নাই। মানে স্কিপ এটা করো। আমি মেন্টালি লাইক ইট হেল্পড মি। এমন না যে আমি হ্যাঁ, ফোর্সড হ্যাঁ, হইছি। আমি মেন্টালি হ্যাঁ, কনভিন্সড হইছি।
এবং এটা করছি, এবং আজকে যে মানে মিটিংটা এখন যে করতেছি এটা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল। দো আই এম গোয়িং থ্রু সো মেনি প্রবলেমস অ্যারাউন্ড মি, মানে টু বি অনেস্ট সো মেনি প্রবলেমস, হ্যাঁ, ফ্যামিলি ওরিয়েন্টেড এক্সটার্নাল কিছু ফোর্স আছে, বাট স্টিল সামহাউ আই ম্যানেজড ইট। মানে এই যে এটা ইয়া হয় যে তোমার ওই কথাটার সাথেও ইয়া ওই যে নেপোলিয়ন হিলের যে তুমি নেপোলিয়ন হিল। দিলা, when you think which is important there is no way out, ওই জাহাজ পড়ায় দিছে, হ্যাঁ, তখন কাজগুলো হয়েই যায়। হ্যাঁ, হ্যাঁ এটা এটা ইট মেক সেন্স। ইনশাআল্লাহ আশা করি আস্তে আস্তে আরো ডেভেলপমেন্ট হবে, কারণ তুমিও প্র্যাকটিস করতেছো এবং আমি প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। আহ, আর যারা হবে ইনশাআল্লাহ। আমাদের আমাদের যারা আলোচনা আপনারা শুনতেছে, শুনছেন আপনাদেরও হবে, আপনারা যদি প্র্যাকটিস করেন, হ্যাঁ, আশা করি। তবে এটা খুব ইম্পর্টেন্ট, মানে বইটা কেন আলোচনাটা করার মূল উদ্দেশ্য হইতেছে যে আমাদের নলেজ গুলা শেয়ার করতেছি, আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলও নিয়ে আসতেছি। এটার মূল উদ্দেশ্য হইতেছে লাইক আমাদের নলেজ তো আসলে শেয়ার করলে বাড়ে, এবং এই জিনিসগুলো শেয়ার করার উদ্দেশ্য যে নিজেরাও আমরা এগুলা নিজের মধ্যে নার্চার করতে পারি, এট দ্য সেম টাইম যারা আলোচনাগুলো শুনে তারা যখন তাদেরও উদ্বুদ্ধ হয়, তারাও এখান থেকে যেন একটা গাইড পায়। আসলে সব তো সম্ভব না, এই জন্য আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে বইটা পড়া ইজ মোর ইম্পর্টেন্ট, বিকজ ওইখানে সবকিছু ডিটেল আলোচনাও আসে না, কনটেক্সটটা ওইভাবে ক্রিয়েট করা যায় না, কারণ বইতে যেভাবে ক্রিয়েট করা আছে যখন যে পড়বে তখন সে আরো রিলেট করতে পারবে। হ্যাঁ, আরেকটা আমি কথা বলি, যেটা হচ্ছে মানে পরের স্লাইডের বিষয়টা আমি একটু দেখাই। শিওর। সেটা হচ্ছে প্রোডিউসার যারা, তারা ইনপুট যতটুক দেয় ততটুকুই আউটপুট পায়। আর যারা ম্যানেজার, অর্থাৎ আপনি প্রথমে কিন্তু বলে নিছেন যে ম্যানেজার আর লিডার তাদের ভিতরে ফিলোসফিক্যালি কোনো পার্থক্য নাই, মানে যদি আমরা হিসাব করি, কারণ দুইজনেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, বা দায়িত্বগুলি খুব গুরুত্বপূর্ণ। শুধু যারা প্রোডিউসার, মানে অর্থাৎ একটা কাজ আমি করলেই শেষ এরকম মাইন্ডেড থাকে, তারা যতটুকু ইনপুট দেয় ততটুকু আউটপুট ক্রিয়েট করতে পারে। আর যারা ম্যানেজার, অর্থাৎ যাদের একটা ভিশন আছে, ভিশনের পরে তারা নিজেদের ম্যানেজ করে, তারা যতটুকু ইনপুট দেয় তার কয়েক গুণ বেশি আউটপুট তৈরি হয়। আর এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে, মানে বেশি তো আর নাই, স্লাইড তো এতটুকুই ছিল। মানে আমার এক টিচার ছিল, সে আমাকে মানে একদিন বলল যে আমি আমার ইগুলি মানে অ্যাক্টিভিটি গুলি আমি উইকলি সেট করি, প্রায়োরিটি এভাবে উইকলি করি, মানে এক বছর পরে কি হবে, এক মাস পরে কি হবে, এটার চেয়ে আমি উইকলি সাজাই আমার দিনগুলিকে। পরে আমি আজকে, বা এটা তো আগেও পড়া হয়েছে বইটা, যখন আমি আবার এটার একটু নোট করলাম এই বইটা আমাদের প্রেজেন্টেশনের মানে পডকাস্টের জন্য, তখন দেখলাম যে আমাদের রাইটারও বলে, দ্য কি ইজ নট টু প্রায়োরিটাইজ হোয়াটস অন ইউর স্কেডিউল, বাট টু স্কেডিউল ইউর প্রায়োরিটিস, অ্যান্ড দিস ক্যান বেস্ট বি ডান ইন দ্য কনটেক্সট অফ দ্য উইক। মানে একটা উইকের কনটেক্সটে এটা আমাদের করতে হবে। আর প্রথম কথাটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, দ্য কি ইজ নট টু প্রায়োরিটাইজ হোয়াটস অন ইউর স্কেডিউল, মানে স্কেডিউলে কি আছে ওটা প্রায়োরিটাইজ করা না, আমাদের প্রায়োরিটি দিতে হবে স্কেডিউল তৈরি করার জন্য। বা এক্স্যাক্টলি এটাই আর কি। ওইটাই ওইখানে উইকলি করতে লাগছে, মানে একটা পার্ট পড়ছিলাম, মানে 4টা জেনারেশনের কথা বলতেছে, ওই যে স্কেডিউলটাকে যদি প্রায়োরিটি করি তখন আমার কাছে এই মানে আমার কাছে মনে হবে যে আমি বন্দী জেলখানায়, আর যখন আমি অ্যাক্টিভিটিকে প্রায়োরিটি দিব সেই অনুযায়ী স্কেডিউল সেট করব, তখন মনে হবে যে না, এটা আমি আমার স্বার্থে করতেছি। ঠিক আছে, আর অ্যাক্টিভিটিটাও আপনার পারপাস থেকেই আসে, পারপাসের পরে ওটাকে আপনি ভিশন দিলেন, ভিশন থেকে আপনার যেটা বলে মিশনের কথাও আছে, মিশন থেকে আপনার মানে কি বলে গোল সেটের কথা আছে। এবং এই ভিউর সাথে ওই যে প্যারাডাইম শিফটের সাথে কানেকশন, মানে এই বইয়েরই প্রথমে যেটা প্যারাডাইম শিফট বলতেছিল একটা ছবি দিয়ে, যে একটা বৃদ্ধ মানুষ দেখি নাকি একটা ইয়ং লেডি দেখি। সো যখন মানে ছবিটা প্রথমে দেখে মনে হয় একটা বৃদ্ধ মানুষ, কিন্তু যখন এই কনটেক্সটের একটু আলোচনা শুনবেন, পড়বেন, তখন দেখবেন না, আপনি একটা ইয়ং মানুষকে দেখতে পাচ্ছেন। সো এই যে স্কেডিউল অনুযায়ী একই কাজ হইতেছে, স্কেডিউলের ভিতরেই আপনি কাজ করতেছেন, কিন্তু যখন স্কেডিউলটাকে প্রায়োরিটি দিতেছেন তখন আপনার ভিজুয়ালাইজেশন, আপনার মেন্টাল প্যারাডাইম এক ওয়েতে কাজ করে। আর যখন হইতেছে আমি অ্যাক্টিভিটিকে কাজ করে দিয়ে আমি স্কেডিউল সাজাইতেছি, তখন ওই একই কাজ হইতেছে, বাট ইউ ফিল ইট ডিফারেন্ট ওয়ে। মানে আসলে মানুষ হচ্ছে একটা সাইকোলজিক্যাল এনিম্যাল বা সাইকোলজিক্যাল বিং। এনিম্যাল বললে জিনিসটা নেগেটিভ শব্দ শোনায়, সরি, সাইকোলজিক্যাল বিং। সো যদিও মানে সত্য বলতে মানুষ তো এনিমেলই, যদিও আল্লাহ মানে আমাদের মানুষ হিসেবে বানাইছে, তো মানে উৎকৃষ্ট হিসেবে বানাইছে, বা
হ্যাঁ যত প্রাণী দেখি তার চেয়ে একটু উন্নত, সেটা ঠিক আছে। তবে অ্যানিমেলি হ্যাঁ আমাদের ভিতরে অ্যানিমেল ইনস্টিংক্ট আছে, বা আছে আপনার ধরেন অ্যানিমেল যেভাবে কাজ করে আমরা ওইভাবে কাজ করি অনেক ক্ষেত্রে। হ্যাঁ এটা আমরা পরে অন্য কোনো সময় যদি কোনো বই বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করি তখন বলবো, তো এটা হচ্ছে ডেপথে যে বলবো মানে যেটা ইনশাআল্লাহ। বলতেছিলাম যে হিউম্যানস আর সাইকোলজিক্যাল বিং। হ্যাঁ, তো হ্যাঁ সাইকোলজিক্যালি একই অ্যাকশন সাইকোলজিক্যালি মানে মেজর ডিফারেন্স ক্রিয়েট করে ফেলে। হ্যাঁ সো দ্যাটস ওয়াই ওই প্যারাডাইম শিফট হওয়াটাও ইম্পর্টেন্ট। তারপরে ভিজুয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হ্যাবিট ওয়ান যেটা, আহ, তারপরে হ্যাবিট বি মানে প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ হওয়াটা ইম্পর্টেন্ট, এবং হ্যাবিট ওয়ান টু তো হচ্ছে একদম পুরোপুরি লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ পার্সোনাল লিডারশিপ এবং পার্সোনাল ম্যানেজমেন্ট। সো আমাদের তাইলে মনে হয় আমরা প্রথম পার্টটা কভার করলাম, যেটা এই বইয়ের মূল দুইটা ভাগ। একটা হইতেছে পার্সোনাল ভিক্টরি আর একটা হইতেছে পাবলিক ভিক্টরি। সো পার্সোনাল ভিক্টরি হ্যাঁ জন্য আমাদের এই আমরা তিনটা পার্সোনাল হ্যাবিট। ভিক্টরি কভার করছি। তুমি হ্যাঁ এই স্ক্রিনটা ইয়া করে দিতে পারো, আচ্ছা হ্যাঁ শেষ করে দিতে পারো। হ্যাঁ, যাই হোক, তো পার্সোনাল আচ্ছা ভিক্টরি তাহলে মোটামুটি আমরা কভার করলাম আর কি। হ্যাঁ, তাহলে আমরা আগামী দিন আরো 2টা হ্যাবিট নিয়ে আলোচনা করব, হ্যাবিট নাম্বার আচ্ছা 4 and 5 ইনশাআল্লাহ। আর ওকে, আপনারা সবাই এতক্ষণ আমাদের সময় দিলেন, আপনাদের মূল্যবান সময় দিলেন, এই কারণে সবাইকে ধন্যবাদ জানাই। ভাই আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি ডেনমার্ক থেকে আমাদের সময় দিলেন। হ্যাঁ আর তোমাকে সবাই ভালো ধন্যবাদ থাকবেন। মূল্যবান পরামর্শ শেয়ার করার জন্য। আর সবাইকে অনুরোধ করবো যারা দেখছেন, আলহামদুলিল্লাহ আপনাদের ফিডব্যাক গুলা জানায়েন। হ্যাঁ, আর লাইক আমাদের কমেন্ট শেয়ার আপনারা করবেন যে যে ফর্মে দেখতেছেন ভিডিওটা। আর আমরা হ্যাঁ আর আপনার যদি আরো কোনো আপনাদের ভালো কমপ্লিমেন্টস ভালো থাকে, কোনো কোনো যদি কমেন্টস গাই মানে সেটা সাজেশন থাকে সাজেশন যদি থাকে আমাদের প্রতি বা যদি কোনো কোনো বই নিয়ে আপনারা যদি জানতে চান তাহলে ওটাও আলোচনায় আনতে পারেন, এক্স্যাক্টলি। আমরা সামনে দেখব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ঠিক এই আছে, পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।